উপন্যাস ডায়েরি চ্যানেলের পক্ষ থেকে আপনারা শুনছেন ডাকপিওর চিঠি। লিখেছেন রিক্তা ইসলাম মায়া। কণ্ঠে আমি তাস্তু ভাব। মানিক মাথা চেপে সুখকে গালি দিয়ে বলে, শালে ঘরের ছালি, চুতমারানি ঠিক মারলি কেন? সুখ নূরজাহানকে নিয়ে পালিয়ে যাচ্ছে দেখে মানিক এক হাতে কপাল চেপে ধরে পিছনে দৌড় দেয়। মুখে অনবরত অশ্রাব্য গালিগালাজ করছে। ওই হারামজাদির বাচ্চা, চুতমারানির ঠিক, খারা আইতাসি, আমার নূরজাহানরে দিয়া যা শালির ঝি। বর্ষা ঘরে পশ্চিমে পরপর 3টে গেস্ট রুম। সুখ নূরজাহানকে নিয়ে পশ্চিমের প্রথম গেস্ট রুমে ঢুকে দরজা লাগাতে চায়, কিন্তু মানিক তাৎক্ষণিক দরজার ওপাশ থেকে দু হাতে ধাক্কা দিয়ে ধরে ফেলে বলে, মাগিরজি, তোরে রাস্তায় ফালাইয়া কুবামু। বান্দিরজি, আমার নূরজাহানরে ফেরত দে কইতাছি। তোরে সিরা কাইটটা লবণ লাগামু কইতাছি নটিরজি। সুখ একা শক্তিতে মানিকের সাথে পেরে উঠছে না। মানিকের গায়ের জোরে দরজা ধাক্কা দিয়ে ভেতরে ঢুকে যাচ্ছে দেখে নূরজাহান তাৎক্ষণিক সুখের সঙ্গে দরজা ধাক্কা দিয়ে ছিটকানি আটকে দেয়। বাইরে থেকে মানিক দরজায় কিল ঘুষি ও লাত্তি মারতে থাকে অনবরত দরজা ভাঙতে। মুখে অশ্রাব্য গালিগালাজ তো করছেই। নূরজাহানের চোখের পানি সুখে আতঙ্কিত মুখে নূরজাহানের দিকে তাকিয়ে বলে, ভাবি, এই অসভ্য লোকটা কে? মানিক সওদাগর। ভয়ে, আতঙ্ক আর শ্বশুরবাড়ির মানুষদের সামনে সম্মান নষ্ট হওয়া সব মিলিয়ে নূরজাহান কাঁদছে। সুখের প্রশ্নের উত্তরে নূরজাহান মানিক সওদাগর সম্পর্কে তেমন কিছু বিস্তারিত বলতে পারল না, শুধু মানিকের নামটা বলল। সুখ নূরজাহানের মুখে মানিক সওদাগর নামটা শুনে বলে, কালো মানিককা তো সাংঘাতিক বদমাইশ ভাবি, জাউরা বেটা, ক্লান্ত বানিয়ে ফেলেছে আল্লাহ গো। বাইরে হইচই শোনা গেল। সুখ নূরজাহানের দরজায় কান পেতে দাঁড়াই বাইরে কি হচ্ছে জানতে। বাড়িতে পুরুষ মানুষ না থাকায় মানিকের লোকজন লাঠিসোঁটা হাতে বাড়ির ভিতরে প্রবেশ করেছে। ফাতেমা, সালমা, আফিহা, সুফিয়া ও সৈয়দ শাহ সহ বাড়ির মহিলারা চিল্লাচিল্লি করছে। মানিক ও তার লোকজনকে দেখে সৈয়দ শাহ প্রথমে মনে করে ছিলেন বাড়িতে ডাকাত পড়েছে হয়তো। তিনি ছেলের বউদের পক্ষে কথা বলতে গিয়েও নিজেও সবার সাথে আটকা পড়েন মানিকের ছেলেদের হাতে। সালমা, ফাতেমা, সুফিয়া, আপিহা, রেনু ও রোজিনা সবাই মিলে মানিককে বাধা দিচ্ছে সুখ নূরজাহানের রুমের দরজা না ভাঙতে। মানিক বারবার ধাক্কা দিয়ে তাদের দূরে সরিয়ে দিচ্ছে। মানিক ছেলে বলে সবার ওপরে লাঠি দিয়ে আঘাত করেছে। আফিয়া, সুফিয়া, ফাতেমা, সালমা, রেনু, রোজিনা, সৈয়দ শাহ কেউ বাঁচায়নি তাতে। 10-12 জন ছেলে মিলে সবাইকে আটক করে ধরে রেখেছে। শক্তপোক্ত দরজা ভাঙতে না পেরে মানিক কিশোরের কাছ থেকে বন্দুক নিয়ে দরজায় গুলি করতে উদ্যত হয়। সালমা আতঙ্কে মোটুর হাত কামড়ে ছুটে যান মানিককে বাধা দিতে। বন্দুক হাতে দুজনের মাঝে টানাটানি শুরু হয়। সবাই আতঙ্কে অস্থির, কখন না জানি গুলি ছুটে যে কোনো একজন মারা পড়ে। ভাগ্য সহায় থাকায় কারো গায়ে লাগেনি গুলি। মানিক পুরুষ মানুষ হয়, সে গায়ের জোরে সালমার কাছ থেকে বন্দুকটা ছিনিয়ে নিয়ে সালমাকে থাপ্পড় মেরে ফ্লোরে ফেলে দেয়। রাগের বসে মানিক 2-3টে লাথিও মারে সালমাকে বুক পিঠে কোমরে মিলিয়ে। মুখে অসংখ্য গালিগালাজ তো আছেই। মানিক সালমাকে মারছে দেখে বাড়ির সবাই চিৎকার করে। ফাতেমা গায়ের জোর খাটিয়ে বেলালের কাছ থেকে নিজেকে ছাড়াতে চাইলে বেলাল হাতের লাঠি দিয়ে আঘাত করে ফাতেমার পায়ে। ভদ্রমহিলা পা ধরে চিৎকার করে বসেন ফ্লোরে। মাকে আঘাত পেতে দেখে আফিয়া ও সুফিয়া চিৎকার করে নিজেদের ছাড়াতে, কিন্তু চোরাচুরিতে কেউ পুরুষদের শক্তির সঙ্গে পেরে উঠছে না। নূরজাহান, সুখ দুজনেই বুঝতে পারছে তাদের জন্যই মানিক বাড়ির সবাইকে মারধর করেছে। নূরজাহান সুখকে ঠেলে পাশে সরিয়ে দরজায় লক হাতে দিতেই মানিক দরজার ওপাশ থেকে দরজার লকের উপরে গুলি চালায় লক ভাঙতে। মানিকের প্রথম গুলিটা করতেই নূরজাহান সিটকে সুখকে নিয়ে দূরে সরে যায়। মানিক দ্বিতীয় তৃতীয় গুলিটা করে দরজায় লক ভেঙে ফেলে। গায়ের জোরে লাথি মেরে দরজা খুলে সুখকে ধাক্কা দিয়ে ফেলে নূরজাহানের হাত টেনে ধরে নিয়ে যেতে। সুখ বাধা দিতে নূরজাহানকে জাপটে জড়িয়ে ধরে। মানিক নূরজাহানকে টেনে হিঁচড়ে নিজের সঙ্গে নিয়ে যাচ্ছে। পুরুষালী শক্তিতে সুখ নূরজাহানের সঙ্গেই ঘষেটে যাচ্ছে। বাড়ির মেয়েরা সবাই চিল্লাচিল্লি করছে, সকলেই বন্দি মানিকের ছেলেদের হাতে। ঝন্টু দৌড়ে এসে সুখকে গালি দিয়ে নূরজাহানের কাছ থেকে আলাদা করতে টেনে ধরে। সালমা মার খেয়েও ফ্লোর থেকে উঠেছেন মেয়ে আর ছেলের বউকে বাঁচাতে। ফাতেমা নিজের আহত পাটা ধরে সালমাকে চিৎকার করে বাধা দিচ্ছেন নূরজাহানকে না বাঁচাতে। ভাবছেন, ভাবে তুমি যেও না, নিয়ে যাক ওই বদচরিত্রা বদমাইশ মেয়েকে। সৈয়দ বাড়ির মেয়ে বউরা সবাই থ্রি-পিস পরে। নূরজাহানকেও বলা হয়েছিল বাড়িতে সবসময় থ্রি-পিস পরে থাকতে। এই যুগের মেয়েদের এখন আর শাড়ি পরতে হয় না। সালমা, ফাতেমা, মুনিয়া শাশুড়ি হয়েও এই বয়সে এসে বাড়িতে সবসময় থ্রি-পিস পরেন, তাহলে নূরজাহান কেন পরবে না? তবে নূরজাহান বাড়িতে পছন্দ অনুযায়ী শাড়ি পরে বলে কেউ আর বাধা দেয় না। ছেলেদের সঙ্গে ধস্তাধস্তিতে সালমার গায়ের ওড়না কোথায় পড়ে গিয়েছে সেটা খেয়াল নেই। তিনি ফাতেমার নিষেধ অমান্য করে তৎক্ষণাৎ ফ্লোর থেকে উঠে দাঁড়ান মানিকের পেছনে। গায়ের শক্তি দিয়ে ঝন্টুকে ধাক্কা দিয়ে ফেলে সুখকে ছাড়িয়ে মামিয়ে মিলে মানিকের উপরে হামলে পড়েন নূরজাহানকে ছাড়াতে। সালমা কিছু বুঝতে না পেরে মানিকের হাতে কামড় ধরেন, আর সুখ সেই সুযোগে মানিকের চোখে মুখে খামচে ধরলে মানিক নিজে ভারসাম্য হারায়। বয়স্ক মানুষের শক্ত দাঁতের কামড় খানিক মানিক সহ্য করতে না পেরে চিৎকার করে নূরজাহানকে ছেড়ে দেয়। হাতের বন্দুকটা দিয়ে সুখের কপালে জোরে আঘাত করে সুখকে ছিটকে ফেলে ফ্লোরে।
সুখ ফ্লোরে পড়ে তাৎক্ষণিক আবারও দৌড়ে যাচ্ছে মানিককে ধরতে। মানিক সেই ফাঁকে হাতের বন্দুকে সালমাকে গুলি করতে চাইলে সকলে একত্রে আতঙ্কে চিৎকার করে ওঠে। নূরজাহান চিৎকার করে তাৎক্ষণিক দু হাতে মানিকের বন্দুক সহ হাতটা ওপরে তুলে ধরতেই পরপর গুলি চলে ছাদে। ছাদ ফুটা হয়ে সিমেন্ট বালু এসে পড়ে গায়ে। তিনটে মেয়ের সাথে মানিক পেরে উঠতে না পেরে চিৎকার করে নিজের ছেলেদের উদ্দেশ্য বলে, এই শহরের বাচ্চারা ওইখানে দাঁড়াই আসোস কেন? এই চুতনানির ঝিরগুলোরে ধর, আমারে সিরা ফেলাইতাছে। মাগির সিগুলা মনে ওই গু খাইয়া গায়ে শক্তি বাড়াইছে এক একটা। জন্টু আর কিশোর দৌড়ে এসে মুখ আর সামলে টেনে হিচড়ে বারিকের কাছ থেকে সরিয়ে নেয়। নূরজাহান যাবে না বলে ফ্লোরে বসে পড়ে। মানিক নূরজাহানের হাত টেনে হিচড়ে ঘর থেকে বের করতে চাচ্ছে। মারিতের অফিসে বাড়ি থেকে 1 ঘন্টা রাস্তা। মারি ছোককে বলেছে যেভাবে হোক 8 ঘন্টার জন্য হলেও মানিক সহ ওদের লোকজনকে আটকে রাখতে। বাড়িতে এই হাঙ্গামার ধস্তাধস্তিতে কতটা সময় গিয়েছে সুখ জানে না, তবে মারিত আসার আগ অব্দি সে নূরজাহানকে সেফ রাখতে চায়। ইতিমধ্যে সালমা, সুখ, ফাতেমা ও নূরজাহান আঘাত পেয়েছে। মানিকও তাদের দলের হাতে। সবচেয়ে বেশি আঘাত পেয়েছে সালমা আর সুখ। মানিকের জন্য কেউ নূরজাহানের গায়ে টোকা দেওয়ার সাহস না করলেও সালমা ও সুখকে বাঁচাতে গিয়ে ধস্তাধস্তির এক পর্যায়ে নূরজাহানও আঘাত পায় মানিকের হাতে। কপাল কেটেছে কিছুটা। দিশারা হয়ে ঝুন্টু চোখে মুখে খামচে ধরতে ঝুন্টু চিৎকার করে। ঝুন্টু চিৎকারে সবাই পিছিয়ে তাকায়। সেই ফাঁকে সুখ নিজেদের ছাড়িয়ে দৌড়ে গিয়ে হঠাৎ মানিকের হাতের বন্দুকটা কেড়ে নিয়ে নিজের হাতে উপস্থিত সকলে আতঙ্কে ওঠে। সুখ বন্দুক চালাতে পারে না, দু হাতে বন্দুকটা চেপে ধরে আছে মানিকের দিকে। কম্পিত হাত দুটো অনবরত কাঁপছে তিত্তির করে। ধস্তাধস্তিতে সুখের শরীর ঘেমে একাকার। কপাল থেকে রক্ত আর ঘাম মিশে গাল বেয়ে গড়িয়ে নামছে। সুখ মানিকের দিকে বন্দুক তাক করে দেখে নূরজাহান ফ্লোর থেকে তাৎক্ষণিক উঠে দাঁড়ায়। সুখ কম্পিত হাতে শক্ত গলে মানিককে বলে, আমার ভাবিকে ছাড় বলছি কালো মানিক, না হলে কিন্তু আমি গুলি করব তোকে। মানিক ছাড়া উপস্থিত সবাই ভয় পাচ্ছে যদি সুখ সত্যি গুলি করে দেয় সেটা নিয়ে। ঝন্টু চোখ মুখ টলে দৌড়ে আসে চোখকে আটকাতে। সুখ হাতের বন্দুকটা একবার মানিকের দিকে আরেকবার ঝন্টুর দিকে তাক করে ঝন্টুকে হুঁশিয়ারি করে বলে, এই শুটকির ঘরের শুটকি, দূরে যা বলছি, না হলে কিন্তু তোরেও গুলি করবো বলে দিচ্ছি, যা সর দূরে যা। ঝন্টু হালকা পাতলা গঠনের মানুষ, শরীরে হাড়টি ছাড়া মাংসের দেখা নেই। সেজন্য সুখ তাকে শুটকি বলাই বেশ অপমান বোধ করেছে। আবার বন্দুকের ভয়ে দূরে সরেও যায়। বাচ্চা যদি সত্যি সত্যি মেয়েটাকে গুলি করে দেয় তো? এতক্ষণে মানিক নূরজাহানকে নিয়ে চলে যেতে, কিন্তু এই ছোট একটা মেয়ে এতগুলো লোককে বারবার হেনস্থা করেছে, সবার নাকে দম এনে ছেড়েছে। ছোট মেয়ে হলে কি হবে, ছোট মরিচের ঝাল বেশি। মানিক হিংস্র রাগে ফুসফুস করছে। ঝন্টুকে ধমকিয়ে বলে, এই খানকির মাগির বিষ বেশি, এইটারেও লয়ালো সাথে ঝন্টু। নূরজাহান এবার তিল মিলিয়ে উঠে করছে বলে, খবরদার মানিক ভাই, সুখের গায়ে কেউ হাত দিলে খোদার কসম আমি তোমায় খুন করব বলছি। অল্প সময়ের জন্য মানিকের কণ্ঠে রমণীয়তা দেখা যায়। মানিক আকুতি স্বরে নূরজাহানকে বলে, তোমার হাতে তো আমি মেলা আগেই খুন হইছি, নতুন কইরা তুমি আমারে খুন করবা নূরজাহান? সুখ বুঝেছে মানিক নিজের জানে তোয়াক্কা করে না, তাই বন্দুকের ভয়ে মানিককে দেখিয়ে কাজ হবে না। মানিক সুখসহ নূরজাহানকে নিয়ে যেতে পারে। মানিকের চোখে নূরজাহানের জন্য আকুতি দেখে সুখ চট করে বুদ্ধি করে নূরজাহানের বাহু টেনে গলা চেপে ধরে মাথায় বন্দুক ঠেকাই, হুমকি দিয়ে বলে, বেশি বাড়াবাড়ি করলে আমি কিন্তু তোমার নূরজাহানকে মেরে দেবো কালো মানিক। নূরজাহান মানিকের কথাই উত্তর দিতে যাচ্ছিল, এর মাঝেই সুখ ওর মাথায় বন্দুক ঠেকাতে উপস্থিত। সবাই অবাক হয়, নূরজাহানও অবাক হয়, কিন্তু মানিকের অবস্থা ছিল দেখার মতো। সে যেন দিশেহারা পাগল উন্মাদ হয়ে গিয়েছে সুখ নূরজাহানের মাথায় বন্দুক ঠেকানোতে। মানিকের রুহ যেন নূরজাহানের মধ্যে বাজে তেমন করে ছটফটিয়ে উঠে আতঙ্কে। যদি সুখ নূরজাহানের মাথায় গুলি করে দেয়, সে আশঙ্কায় মানিক দিশাহারা হয়ে পাগলের মতো করে সুখকে বাধা দিয়ে বলে, দেখ বই, তোর আল্লাহর দোহাই লাগে, বন্দুকটা নিচে নামা, আমার নূরজাহানরে কিচ্ছু করিস না, ও ভয় পাইতাছে, তুই আমারে মার গুলি কর, এরপরও আমার নূরজাহানরে সাইরাতে দেখ, আমি সলিলা যাইতাছি, তুই নূরজাহানরে মারিস না। মানিক সর্বোচ্চ খারাপ, তার খারাপের শেষ নেই, কিন্তু নূরজাহানকে ভালোবাসার বেলায় মানিক প্রেমিক হিসেবে নিষ্পাপ, পবিত্র এবং নিষ্ঠাবান। সে নিজের জীবনও দিতেও পিছুপা হবে না প্রেমিকার জীবন রক্ষায়। সুখ, সালমা, ফাতেমা, আফিয়া, সুফিয়া, রেনু, রোজিনা সকলে অবাক চোখে মানিকের নূরজাহানকে ঘিরে দিশাহারা উন্মাদ পাগলামি দেখে। সুখ মুভিতে দেখেছিল নায়কের কপালে বন্দুক ঠেকিয়ে নায়ককে জব্দ করা যায়, অথচ বাস্তব জীবনে নূরজাহানের কপালে বন্দুক ঠেকিয়ে একজন ভিলেনকে জব্দ করেছে সে। কার ভালোবাসা খাঁটি পবিত্র, সিনেমার কোনো নায়কের নাকি বাস্তব জীবনের কোনো ওয়ান সাইডেড মানিকের মতো উন্মাদ পাগল প্রেমিকের? সুখ নূরজাহানের মাথায় গুলি করবে এমনভাবে ট্রিগার চেপে জোর খাটিয়ে সুখ বলে, এত কথা বুঝি না, তুমি তোমার দলবল নিয়ে এক্ষুনি আমাদের বাড়ি থেকে বেরিয়ে যাও, নয়তো আমিও মরবো, সাথে তোমার নূরজাহানকে নিয়ে মরবো। এখন বলো তুমি কি চাও? না 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 বইন, আমি কিচ্ছু চাই না, দেখ আমি চলে যাইতাছি, তুই আমার নূরজাহানরে মারিস না সাইরাতে। মানিক 2-1 কদম পিছিয়ে যাচ্ছে। সুখ মানিকের সঙ্গে কথা বলার ফাঁকে
কিশোর ফাতেমাকে ছেড়ে হঠাৎ দৌড়ে পেছন থেকে সুখকে আক্রমণ করে। হঠাৎ আক্রমণে সুখ ও নূরজাহান দুজনেই মাটিতে লুটিয়ে পড়ে। অসাবধানতায় সুখের বন্দুকটা ছিটকে দূরে পড়তেই মানিক লাফ মেরে সেটি হাতে নেয়। তেরে গিয়ে সুখের দিকে বন্দুক তাক করে গালি দিয়ে বলে, বান্দির জি বহুত চালাইছোস আমারে, এখন এইটা গুলি কইরা তোর জাউরা মেয়ে বাহির করমু। নূরজাহান, সালমা, ফাতেমা, সুফিয়া, আপিহা, রেনু, রোজিনা সকলে চিৎকার করে ওঠে মানিক সুখের দিকে বন্দুক তাক করাতেই। নূরজাহান দু হাতে মানিকের হাত চেপে ধরে আতঙ্কিত স্বরে বলে, খবরদার মানিক ভাই, আপনি আমার কাউকে গুলি করলে আমি নিজে কিন্তু নিজের জীবন দিয়ে দেব। মানিক দমে যায়। সুখকে ছেড়ে নূরজাহানের হাতে থাবা মেরে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে। সুখকে কিশোর ধরে টেনেছে, টানছে সঙ্গে নিয়ে যেতে। বাইরে গাড়ির হর্নের শব্দ শোনা যাচ্ছে, হয়তো কেউ এসেছে। মানিক নূরজাহানকে টেনে ঘর থেকে বাইরে বের করতেই হিংস্র মারিককে দেখে দেখা যায় গাড়ি থেকে হকস্টিক হাতে বের হতে। কতটা পাগল আর দিশেহারা অবস্থায় অফিস থেকে মারিক দৌড়ে এসেছে, তার উস্কো খুস্কো চুল আর ঘামে ভেজা শার্ট দেখে বোঝা যাচ্ছে। মারিদের গাড়িতে হাসিবও এসেছে হকস্টিক হাতে। মানিক মারিদকে দেখেই হাতের বন্দুক এলোমেলো গুলি ছোড়ে। আল্লাহ সহায় থাকায় প্রথম গুলিটা মিস হয়ে গিয়ে লাগে মারিদের গাড়ির কাছে। মুহূর্তে ঝনঝন শব্দে গাড়ির কাচ ভেঙে পড়ে। মারিতেও হাসিব অস্ত্র ছাড়া শুধু হকস্টিক হাতে এনেছে। একটা বন্দুকে 6টা গুলি থাকে, যার 4টে গুলি মানিক বাড়ির ভিতরে খরচ করে ফেলেছে। 3টে গুলি নূরজাহানকে বের করতেই ঘরের দরজায় আর একটি ছাদে করেছিল মানিক, এখন আরেকটি মারিতের গাড়িতে। বাকি একটা গুলি মানিক তার দক্ষ হাতে আবার গুলি চালায় মারিদকে নিশানা করে। হাসিব মারিদকে বাঁচাতে গিয়ে নিজের হাতে গুলি পেয়ে মাটিতে লুটিয়ে পড়ে। মারিদের হিংস্র রাগ যেন তত্তর করে আকাশচামা হয়। বাড়ির মেয়েরা চিল্লাচিল্লি করছে মানিক মারিদকে গুলি করেছে দেখে। নূরজাহান মানিককে বাধা দিয়ে গুলি করতে, কিন্তু বন্দুকে গুলি শেষ হয়ে এটা মানিকের ধারণাতেও ছিল না। মানিক আবার গুলি করার আগেই মারিদ দক্ষ হাতে হকস্টিক মানিকের দিকে ছুঁড়ে মারতে মানিকের হাত থেকে বন্দুকটা পড়ে যায়। মানিক রাগে ক্ষোভে গর্জে ওঠে মারিদের দিকে তেড়ে ফুড়ে যায় মারতে। মারিদ সেই ফাঁকে হাসিবের হকস্টিকটা নিয়ে দক্ষ হাতে চালায় মানিকের উপরে। হিংস্র শিকারীর মতো দু হাতে যেভাবে পারছে সেভাবে এলোপাতারি হকস্টিক চালাচ্ছে মানিকের উপরে। মানিক কিছু বলবে কিংবা উঠে দাঁড়ানোর সেই সুযোগটা পর্যন্ত দিচ্ছে না মারিদ। নির্দয়ভাবে জঙ্গলি কুকুরের মতো লাঠিপেটা করছে মানিককে। মুহূর্তের মাঝে মানিক মাটিতে রক্তপাত অবস্থায় লুটিয়ে পড়ে। মারিদের মাঝে যে কি হয়ে গেল বুঝতে পেরে মানিকের ছেলেপেলে একত্রে সবাই মারিদের উপরে হামলে পড়বে। মারিদ মানিককে ছেড়ে একের পর একটা বাকিদের উপরেও লাঠিপেটা করতে থাকে। যে সামনে আসছে তাকে হকস্টিকের এলোপাতারি বাড়ি মারছে। মারিদ একা একটা ছেলে হয়ে 10-12 জন ছেলের সাথে পেরে উঠবে না, সেটাই স্বাভাবিক। তাই মারিকের ছেলেপেলেতে লাঠি পাল্টা দু একটা আঘাতও পড়েছে মারিদের ওপরে। বাড়ির মেয়েরা সবাই একত্রে মারিদের সঙ্গে যোগ দেয়। লাঠি, ইট, গাছের ডাল ভেঙে যেটা পারছে সেটা নিয়ে মানিকের ছেলেদের এলোমেলো মারছে। মেয়েরা যোগ দেওয়ায় মারিদের জন্য সহজ হয়, ছেলেদের সংখ্যা কমে আসে। সুফিয়া, আপিয়া মানিকের ছেলেদের লাঠি দিয়েই ওদেরও আঘাত করছে। মেয়ে হয়ে কি ছেলেদের শক্তির সঙ্গে পারবে? দেখা যাচ্ছে তারা একটা বাড়ি দিলে অপর পাশ থেকে 2টো বাড়ি পাচ্ছে। মারিদ বাড়িতে আসার কয়েক মিনিটের মাঝে রাতিলের গাড়ি সৈয়দ বাড়িতে ঢোকে। গেট থেকেই বাড়ির সবার মারামারি দেখে রিফাত ও রাতেল দুজনে হকস্টিক নিয়ে গাড়ি থেকে লাফিয়ে বের হয়ে দৌড়ে আসে সবার উদ্দেশ্যে। সুখ মারিদকে কল করার সময় রাতিল ও রিফাতকেও কল করেছে বাড়িতে কোনটা পড়েছে বলে। এই সময় রাতিল ও রিফাত দুজনে কলেজে ছিল। সুখের ফোন পেয়ে কি দিশাহারা অবস্থায় দৌড়ে এসেছে তারা নিজেরাই জানে না। রেনু ও রোজিনা মোটা মন্টুর চুল টেনে ধরে মাটিতে ফেলে। রোজিনা মন্টুর বুকে বসে গালে থাপ্পড় দিচ্ছে। রেনু মন্টুর চুলে টেনে ধরে রেখেছে যাতে উঠতে না পারে। ঝন্টুকে সুফিয়া ও আফিয়া দুবোন মিলিয়ে দুপাশ থেকে 2 হাতে ধরে টানাটানি করছে। ঝন্টু এমনই শুটকির মতো শুকনো মানুষ, 2 মিনিট টানাটানিতে সে মাছ দিয়ে চিড়ে যাওয়ার অবস্থা। সালমা ও ফাতেমা মিলে বাছির নামের একটা ছেলেকে চারা গাছ ভেঙে সেই গাছের ডাল দিয়ে পেটাচ্ছে। সুখ ও নূরজাহান তিতাসকে লাঠি দিয়ে মারছে। একজন নারী একজন পুরুষের সঙ্গে পারবে না বলে 2 জন মিলে একজন পুরুষকে মারছে আর মানিক সহ বাকি ছেলেদের পেটাচ্ছে। রিফাত ও রাতিল এই অবস্থায় হকস্টিক হাতে দৌড়ে আসছে। মারিদের সঙ্গে পালাতেই 2 পক্ষের মারামারি আরও জোরালো হয়। মানিকের লোকজনের অবস্থা প্রায় রক্তাক্ত। মিনিট 10 পরে মাহবুব ও মকবুলের গাড়ি বাড়িতে প্রবেশ করে। রবিউল শাহ থানার ওসি হয়, তিনি 4টে জিপে করে বাড়িতে পুলিশ বাহিনী নিয়ে এসেছেন। মুহূর্তের মাঝে বন্দুক হাতে জিপের গাড়ি থেকে পুলিশ বাহিনী লাফিয়ে বের হচ্ছে। চোখের পলকে শত পুলিশের ভিড় দেখা যায় সৈয়দ বাড়িতে। মানিক সহ তাদের ছেলেপেলেদের অবস্থাও প্রায় আধমরা, রক্তাক্ত হয়ে মাটিতে পড়ে আছে এক একজন, উঠতে পারছে না। পুলিশ তাদের টেনে গাড়িতে তুলেছে। মারিদ বাড়ির মেয়েদের ভেতরে যেতে আদেশ করে। মেয়েরা সবাই বাড়ির ভেতরে চলে যাচ্ছে। সুখ নূরজাহানকে নিয়ে বাড়ির ভেতরে চলে যাচ্ছে দেখে মানিক দিশাহারা উন্মাদনার মতো গলা ফাটিয়ে চিৎকার করে নূরজাহানকে বলছে,
এই নূরজাহান, এই তুই আমারে আবার সাইরা চাস না? তোরে সাইরা আমি বাঁচুম না নূরজাহান, মইরা যামু। ওই নূরজাহান, কেন তুই আমারে বারবার সাইরা চইলা যাস? কেন তুই আমারে একটু ভালোবাসলি না? কেন তুই আমার হইলি না নূরজাহান? কোন দোষে আমারে সাইরা গেলি? আমি তোরে সারা বাঁচুম না, মইরা যামু নূরজাহান। আমার বুকটা ফাইটা যাইতাছে তোর লইকা। ও নূরজাহান, আমার নূরজাহান, তুই ফিরে আয়, একটাবার ফিরে আয় কলিজা। রক্তাক্ত মানিককে দুটো পুলিশ টেনে হিচড়ে জিপে গাড়িতে তুলছে, অথচ মানিক নিজের কথা চিন্তা করছে না। শরীর রক্তে লালে মাখোমাখি, অথচ সে শরীরে যন্ত্রণা ব্যথা ভুলে নূরজাহানের চলে যাওয়ার দিকে উন্মাদ পাগলের মতো চিৎকার করছে। পাশা নূরজাহান একটিবারে চোখেও পেছন ফিরে তাকায় না, অথচ উপস্থিত এমন কেউ নেই যে মানিকের চিৎকারে আহাজারিতে ঘুরে তাকায়নি। মানিককে ওই অবস্থায় দেখেনি। সুখ, সালমা, ফাতেমা, আফিয়া, সুফিয়া, রেনু, রোজিনাও চেয়ে দেখছে মানিকের আত্মচিৎকার, শুনেছে আর্তনাদের কথা। কারো মায়া লাগছে মানিকের জন্য, কেউ আবার উপহাস করছে মানিককে। কিন্তু নূরজাহানের পেছনে তাকায়নি। মারিদের আদেশে সোজা বাড়ির ভেতরে চলে যায়। হিংস্র মারিদ ফেলে দেওয়া হকস্টিক মাটি থেকে তুলে ফের মানিকের দিকে তেড়ে যায়। পুলিশ ঠেলে মানিককে আবারও এলোপাতারি প্রহার করতে থাকে। রিফাত, রাতিল দুজনে দুপাশে। পুলিশ তাৎক্ষণিক মারিদকে ঝাপটে জড়িয়ে ধরে বাধা দেয়। মাহবুব মকবুল দৌড়ে এসে মারিদকে সান্ত্বনা দিচ্ছে শান্ত হতে। রবিউল শাহ নিজেও মারিদকে শান্ত হতে বলেছেন। পুলিশের গাড়িতে করে মানিক আর তার ছেলেপেলেদের থানায় ধরে নিয়ে যাওয়া হয়। সৈয়দ বাড়ির মতো প্রভাবশালী পরিবার দিনে দুপুরে মানিক কোনটাপান্টা নিয়ে হামলা করবে তা কেউ ভাবেনি। আজ সঠিক সময়ে মানিক পৌঁছাতে না পারলে এতক্ষণে কেলেঙ্কারি হয়ে যেত। নূরজাহানকে নিয়ে যেত মানিক। তাই রবিউল শাহ নিজের থানায় সিকিউরিটির জন্য সৈয়দ বাড়ির 4 জন পুলিশ রেখে দেন। থানার পুলিশ সিকিউরিটি রাখতে যেসব ফর্মালিটি পূরণ করতে হয় সেসব উপর মহলে দরখাস্ত হিসেবে জমা দেবেন ভেবেছেন। কিন্তু তারপরও আশেপাশে মানুষ আর রাস্তার মানুষ সকলেই দেখেছে মানিক নূরজাহানকে ঘিরে শেষের তোলপাড়। গ্রামের মানুষ হলে হয়তো এই ঘটনাকে বেশি নিন্দা করত, সেই তুলনায় শহরের মানুষ একটু কম নিন্দা করছে। তারপরে সবাই বলাবলি করছে, বদনাম করে বেড়াচ্ছে। সৈয়দ বাড়ির বউ সাবেক প্রেমিক কুন্টাপান্টা দিয়ে সৈয়দ বাড়িতে হামলা করেছে মারিদ আলতাপের বউয়ের জন্য। আবার কেউ কেউ বলেছে সৈয়দ বাড়ির বউই নাকি সাবেক প্রেমিকাকে ফোন করে ডেকেছে নিজের শ্বশুর বাড়িতে, আর স্বামী শ্বশুর মিলে পিটিয়ে প্রেমিককে পুলিশের হাতে দিয়েছে। আশেপাশে মানুষের মাঝে বেশ বদনাম রটেছে মানিক নূরজাহানকে ঘিরে এই হাঙ্গামার জন্য। মানুষ না জেনে না বোঝে কথার ওটাই। সালমা এতক্ষণে নূরজাহানকে বাঁচানোর জন্য মানিকের হাতে পর্যন্ত মার খেয়েছেন, কিন্তু এখন মানিককে পুলিশ ধরে নিয়ে যেতে পরিবেশে পরিস্থিতি শান্ত হতেই তিনি বসার ঘরে সোফায় বসে কপাল চাপড়াচ্ছেন আর আহাজারি করছেন। রিফাত ও রাতিল মিলে সবার ব্যান্ডেজ পট্টি করেছে। মেয়েরা সবাই কম বেশি আঘাত পেয়েছে। রাতিল সালমার কপালে রক্ত পরিষ্কার করেছে, কিন্তু সালমার আহাজারিতে ঠিকমতো করতে পারছে না। সালমা বিরাপ করে বলছেন, কি মেয়ে আসলো আমার সংসারে? আল্লাহ গো, অশান্তি আগুন লাগছে আমার ঘরে। আজ একটুর জন্য আমার মেয়েটা মরেনি। আল্লাহ, এই কলঙ্কারী দাগি মেয়ে আমার সংসারে থাকলে আমি এই সংসার থাকবো না। আমি সব ছেড়ে ছুড়ে চলে যাব যেদিকে দুচোখ যায়। আল্লাহ গো, একটা ডিভোর্সি তালাকের মেয়েকে কেমনি আমার সংসারে জায়গা দিল? কিভাবে ওরা আমার সোনার সংসারে এত বড় সর্বনাশ করলো ষড়যন্ত্র করে? বড় লোক দেখে লোভ সামলাতে পারে নাই ছোট লোকের জাতেরা। সেজন্য লোভে পয়রা আমার সহজ সরল ছেলেটার কাঁধে নিজের ডিভোর্সি পচা কাঁঠাল মেয়েকে বিয়া দিছে ছোট লোকের জাতগুলো। আমার ছেলেটাকেও ঠুকিয়েছে ছোট লোকের জাত। রাতের মাঝে সালমাকে বাধা দিয়ে সংশোধন করে বলে, মারিদ সবকিছু জেনে শুনেই নূরজাহানকে বিয়ে করেছে বড় মামি। তাছাড়া নূরজাহানের আগে ফোনে একটা বিয়ে হয়েছিল ফুফাতো ভাইয়ের সাথে। নূরজাহান কখনো শ্বশুর বাড়িতে যায়নি মামি। সালমা কিছু বলবে তার আগেই ফাতেমা পাশ থেকে রাতেলের কথার উত্তর দিয়ে রাগে ফুসফুস করে বলে, ফোনে বিয়ে হোক বা সরাসরি ডিভোর্স তো হয়েছে। ওরা আমাদের মারিদকে ফাঁসিয়ে নিজেদের বৎসরিত্রের মেয়ে বিয়ে দিয়েছে। নয়তো প্রেমিক এসে প্রেমিকার শ্বশুর বাড়িতে মানুষদের এমনিই মারে? শুনেছ কখনো? বড়ভাবে কেউ কতগুলো থাপ্পড় লাথি দিল, আবার বয়সে কেউ কখনো ওনার গায়ে ফুলের টোকাও পর্যন্ত দেয়নি। কত সম্মানে এত বছর ধরে স্বামীর সংসার করেছে, আজ পর্যন্ত বড় ভাইয়া কখনো ভাবিকে জোরে ধমক দেয়নি, গায়ে হাত তোলা তো দূর। অথচ আজ সেই সম্মানিত মানুষ কত অপদস্থ আর মার খেলেন ছেলের বউয়ের প্রেমিকের হাতে। আজ একটুর জন্য সুখ গুলি খেতে খেতে বাঁচল নূরজাহানের প্রেমিকের হাতে। চাচি, মুখ সামলে কথা বলুন। দরজার সামনে থেকে ফাতেমাকে ধমকে ওঠে মারিদ। নূরজাহান নিজেও আঘাত পেয়েছে, কিন্তু শ্বশুরবাড়ির মানুষের সামনে একটু শব্দ করতে পারছে না। নূরজাহানের জন্য সবাই মানিকের হাতে মার খেয়েছে। স্বাভাবিকভাবেই এখন সবাই নূরজাহানকেই দোষী করবে, কথা শোনাবে। নূরজাহান সিঁড়ির ঘরে দাঁড়িয়ে নীরবে কাছে সালমা ও ফাতেমার কথাই। রাতিল ও রিফাত সবাইকে বোঝাচ্ছে, তাও সালমা ফাতেমা কিছুতেই কিছু বুঝতে চাইছেন না। সুখপাতে বাড়ির সবাই মেয়েরা নূরজাহানের উপরে নারাজ। রেনু, রোজিনাও কেমন বাঁকা চোখে নূরজাহানের দিকে তাকাচ্ছে। মানিকের আগমনে যে নূরজাহানের সংসারে আগুন লেগেছে, সবকিছু জ্বালিয়ে তছনছ করে দিয়েছে, তা টের পেয়েছে নূরজাহান বেশ।
মকবুল, মাহবুব ও রবিউলের সঙ্গে মারিদ এতক্ষণে বাইরে পুলিশের সাথে কথা বলছিল, কিভাবে বাড়িতে আরও সিকিউরিটি বাড়ানো যায়, সেই সাথে মানিক সওদাগরকে কতগুলো মামলা দিয়ে চিরকালের জন্য জেলে আটকে রাখা যায় সেই ব্যাপারেও কথা বলছিল মারিদ। কথা শেষে মারিদ দ্রুত ঘরে আসে। তার নূরজাহানের জন্য বেশ চিন্তা হচ্ছিল, কিন্তু ঘরে ঢুকে সালমার পুরো কথা শুনতে না পারলেও শেষের কথাগুলো শুনতে পায়। আর দরজায় দাঁড়িয়ে ফাতিমার কথা শুনে সে ধমকে উঠে তখনই বলে, সবকিছুতে অগ্রিম কথা বলবেন কেন চাচি? আমার বউ বলেছিল আমার মাকে আর আপনাকে কেউ মারতে। শিক্ষিত মানুষ হয়ে সবকিছুতে অশিক্ষিত মূর্খের মতো কথা বলেন কেন? আমার বউকে আমি চিনি না? আপনারা চেনেন ভালো। মানিক সওদাগর নূরজাহানের প্রেমিক হলে নূরজাহান মানিকের কাছ থেকে পালাতো কেন? কেউ কখনো প্রেমিকার কাছ থেকে পালাই দেখেছেন? মারিদের শক্ত গলায় সবাই চুপ করে যায়। অপমানে ফাতেমার মুখ থমথমে হয়ে যায়। মারিদ ফাতেমাকে এই প্রথম উঁচু গলায় অপমান করেছে দেখে সালমা তিল মিলিয়ে উঠে পড়েন, দুদিন হয়েছে বিয়ে করেছিস আর এক্ষুনি বউ চিনে গিয়েছিস? মা চাচি এখন পর কেউ না, ওই ডিভোর্সি মেয়ের জন্য এত দরদ? আর তোকে 10 মাস পেটে ধরে জন্ম দিয়েছি, 30 বছর লালন পালন করলাম, এখন আমাদের কোনো দাম নেই? এখন আমরা সবাই খারাপ আর তোর বউ একা ভালো মানুষ? তোর বউ তোকে তাবিজ করেছে মারিদ, সেজন্য মা চাচি তোর জন্য খারাপ, চোখের বিষ। নাহলে তোর শ্বশুর ছোট লোকের জাত আমার ঘরে তার চরিত্রহীন ডিভোর্সি মেয়েকে কিভাবে লোভে পড়ে বিয়ে দিল? হ্যাঁ, আজ আমার 55 বছর বয়সে জীবনে এই প্রথম তার বউয়ের জন্য পরপুরুষের হাতে মার খেতে হলো। সুখ একটুর জন্য গুলি খেতে খেতে বাঁচল। সৈয়দ বাড়ির সবগুলো নারী সম্মানের সঙ্গে ছিল, তোর বউয়ের জন্য আজ সবাই অপদস্থ আর পরপুরুষের হাতে মার খেলো। এই জবাব তুই তুই তোর বউ আর তোর শ্বশুর মিলে দিবি আমাকে, নাইলে তোর বউকে তালাক দিয়ে বাপের বাড়িতে রেখে আয়। যদি মাছ আসতো, না হলে আমি তোর বউয়ের রান্না করা অন্য পানীয় পান করব না, না খেয়ে মরবো দেখিস। মারিদ রাগে ক্ষোভে হাত মুষ্টিবদ্ধ করে রেখেছে, শক্ত চোয়াল, দাঁতে দাঁত পেশে রেখেছে। এমনিতেও মানিকের জন্য তার মেজাজ চটে আছে, এখন আবার সালমা ও ফাতিমার দুর্ব্যবহার দেখে জিদে ফেটে পড়ছে। নূরজাহান নীরবে শব্দহীন কাছে মারিদকে মাথা নাড়িয়ে ইশারা করেছে সালমাকে কিছু না বলতে। রাদিল ও রিফাত সালমাকে বোঝাচ্ছে এসবের মাঝে নূরজাহানের হাত নেই, তাও সালমা বুঝতে চাইছেন না। আর্তনাদ, আহাজারি ও চিৎকার চেঁচামেচি করছেন। মারিদ মায়ের কথায় উত্তর না দিয়ে তেড়ে যায় নূরজাহানের দিকে। থাবা মেরে নূরজাহানের হাত টেনে সালমার উদ্দেশ্যে বলে, আমার বউ যখন খারাপ, তখন আমি আমার খারাপ বউকে নিয়ে তোমাদের বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। যে বাড়িতে আমার বউয়ের ঠাঁই নেই সে বাড়িতে আমিও থাকতে চাই না, চলো। মারিদ নূরজাহানকে টেনে নিজের সঙ্গে নিয়ে বেরিয়ে যাচ্ছে। ফাতিমা সালমা থমকে যায়। মারিদ যে নূরজাহানকে নিয়ে বাড়ি ছেড়ে দেওয়ার কথা বলবে তা ওনারা ভাবেননি। মারিদ নূরজাহানকে নিয়ে চলে যাচ্ছে দেখে সালমা আরও চিল্লাপাল্লা করছেন। সহজা বয়স্ক মানুষ, এসবের মাঝে গোলাটে চোখে ছেলের বউদের অশান্ত দেখছেন। ওনার গায়ে তেমন জ্বর নেই যে উঁচু গলায় কাউকে কিছু কথা বলবেন। তিনি বসে আছেন সকলের শান্ত হলে কিছু কথা বলবেন বলে, অথচ কেউ ওনাকে সেই সুযোগই দিচ্ছে না। রিফাত ও রাতিল দৌড়ে গিয়ে মারিদের পথ আটকে বাধা দিচ্ছে না যেতে। নূরজাহান নিজেকেও মারিদের হাত টানছে মারিদের সঙ্গে চাপে না বলে। এই পরিস্থিতিতে সবাই নূরজাহানকে ভুল বুঝেছে, খারাপ কথা বলেছে। এখন যদি নূরজাহান মারিদের হাত ধরে শ্বশুর বাড়ি থেকে চলে যায়, তাহলে সবার ভুল বোঝাবুঝি আরও বাড়বে। সালমা ও ফাতেমা সারা জীবন নূরজাহানকে এর জন্য দায়ী করবে, বলবেন নূরজাহান মারিদকে নিয়ে চলে গিয়েছে মায়ের বুক খালি করে। মাহবুব, মকবুল ও রবিউল দরজায় ঢুকতেই সকলে হইচই দেখতে পান। মারিদ মাহবুবের কলিজার ছেলে, মারিদের সামান্য কিছু হলেও তিনি বাবা হয়ে দিশাহারা হয়ে যান। মারিদ নূরজাহানকে নিয়ে বাড়ি ছেড়ে চলে যাচ্ছে দেখে তিনি দৌড়ে এসে মারিদকে জড়িয়ে ধরে কেঁদে ফেলেন, আহাজারি করে বলেন, আব্বা, আপনি আমাকে ছেড়ে যায়েন না আব্বা। আমি আপনাকে একদিন না দেখলে আমার দিন যায় না, সকাল হয় না। আপনি আমার একমাত্র ছকের ছেলে, আপনি আমাদের ছেড়ে চলে যাবেন, আমি নিঃস্ব কাঙ্গাল হয়ে যাব। আপনি আমাকে এত বড় শাস্তি দিয়েন না আব্বা, আমি সইতে পারবো না। মারিদের পড়েছে ফ্যাসাদে, একদিকে বউয়ের অসম্মানে এই বাড়িতে থাকতে পারছে না, অন্যদিকে বাবার ভালোবাসা তাকে এই বাড়ি ছেড়ে যেতেও দিচ্ছে না। মারিদ বেশ বুঝতে পারছে আজকের ঘটনাকে ঘিরে নূরজাহানের জন্য বেশ তিক্ততা জমেছে এই বাড়ির সবার মনে, বিশেষ করে সালমার ফাতেমার মনে। বাড়ির শাশুড়িরা যদি রকচটা মানুষ হয় তাহলে সেই সংসারে বউদের টিকে থাকা মুশকিল। নূরজাহানের জন্য মুশকিল হবে পুনরায় সালমা আর ফাতেমার মন জুগিয়ে চলা। মারিদ বাবার মুখের দিকে তাকিয়ে সৈয়দ বাড়ির ছাড়তে পারল না, তাই শক্ত গলায় বলে, আজকের ঘটনাকে কেন্দ্র করে যদি ফারতার এই বাড়িতে কেউ আমার বউয়ের দিকে আঙ্গুল তোলে কিংবা দুর্ব্যবহার করে, অসম্মান করে, তাহলে সেই দিনই হবে আমার জন্য এই বাড়িতে শেষ দিন হবে। আর কখনো যদি বাড়িতে আমার বউকে নিয়ে আমি এই মুখে হব না বাবা, মাহবুব মেনে নিন। মারিদ নূরজাহানের হাত টেনে সিঁড়ি বেয়ে নিজে ঘরে চলে যেতেই মাহবুব 35 বছরের সংসারে এই প্রথম সবার সামনে সালমাকে উঁচু গলায় ধমকালেন, শাসিয়ে বললেন, বড় বয়সে তোমার আমার সংসার করতে মন না চাইলে আমার ঘরের দরজা খোলা আছে তোমার জন্য, মন চাইলে বেরিয়ে যেও তুমি। উপস্থিত সকলে অবিশ্বাস্য দৃষ্টিতে মাহবুবের দিকে তাকায়। ছেলে আর ছেলের বউয়ের জন্য নিজের 35 বছরের সংসার ছেড়ে চলে যেতে বলেছেন সালমাকে, এতটাই পাওড়া ছিল সালমার।
সালমা অবিশ্বাস্য দৃষ্টিতে স্বামীর দিকে তাকিয়ে থাকেন। ছেলের কথা শুনে বয়স্ক সৈয়দ সাহেব এতক্ষণে মুখ খুললেন, ধমকালেন মাহবুবকে, বলেন, মাহবুব মুখ সামলে কথা বল। সালমা এই বাড়ির বড় বউ, নিজের জীবনে অনেক কিছু ত্যাগ করে এই সংসারটাকে আগলে রেখেছে এতদিন। শেষ বয়সে এসে এখন স্বামী সংসার ছাড়ার জন্য আপনার চোখের সামনেই তো আমার ছেলে বাড়ি থেকে বের হয়ে যাচ্ছিল। আব্বা, ও চেনে না মারিত কেমন? তাহলে ও কেন ছেলের বউকে খুঁটিনাটি নিয়ে কথা শোনায়? আজকের ঘটনা নূরজাহানের কি দোষ ছিল আপনি বলবেন? ও কেন বলে মারিত ওর বউকে তালাক দেবে? নূরজাহানের আগে যে ফোনে একটা বিয়ের হয়েছিল, সেই কথা এই বাড়ির সব পুরুষরাই আগে থেকেই জানতো। আপনাকে তো আমি প্রথম দিনেই থাঁচি থেকে ফোন করে সব কিছু জানিয়েছিলাম। আপনি নিজেও তো এই বিয়েতে সম্মতি দিয়েছিলেন আব্বা। আমরা সব জেনে শুনে মারিতকে নিয়ে নূরজাহানকে বিয়ে করিয়েছি। তাহলে এখন এইসব নিয়ে কেন বাড়ির মেয়েরা ঝামেলা করবে? একটা মাত্র ছেলের বউকে ও মানিয়ে নিয়ে চলতে পারে না। আর যদি আমার বাড়ি ছেড়ে চলে যেত, তাহলে ওকে আমি ফেরত পারতাম আব্বা? মারিত কেমন জেদি জানেন না আপনি? প্রথম ছেলে, তারপর স্বামীর অপমানে বেশ অপমান বোধ করেছে সালমা। ভেতর থেকে তিনি ভেঙে পড়েন। ৩৫টা বছর এই সংসারের জন্য নিঃস্বার্থভাবে খেটে আজ ওনার মূল্য নেই। 2 দিনে আসা ছেলের বউয়ের জন্য সবাই সালমাকে অপমান করছে, কথা শোনাচ্ছে। মাহবুব সালমাকে বাড়ি থেকে চলে যেতে পর্যন্ত বলেছে। এই সংসারের এই মূলে পেলেন কি, তাও ছেলের বউয়ের জন্য?